শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে রিশান মাহমুদ। শুরুতেই জানাবো শিরোনামগুলো। রামিসা হত্যায় সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড, দেশের ইতিহাসে দ্রুততম বিচার, ৩ মাসের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করার আশা সরকারের। যে রায় দিয়েছেন সেই রায়ের প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট। রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ সাজা হওয়ায় সন্তুষ্ট পরিবার, দ্রুত রায় কার্যকরের দাবি। আমাদের পরিবার পক্ষ থেকে অনেকে খুশি, গ্রামবাসীদের পক্ষ থেকে খুশি। রামিসারটা খুব দ্রুত কার্যকর হয়েছে, এটা আমরা অনেক খুশি। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নয় বললেন প্রধানমন্ত্রী। পরিবর্তনের সূচনা হবে শিক্ষকদের হাতে। রাত নামলেই সীমান্তে বিএসএফের চোরা গুপ্তা কার্যক্রম, শত শত মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা অব্যাহত। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ। নতুন কর আরোপ নিয়ে সতর্কতা অর্থনীতিবিদদের, কর ফাঁকি বন্ধে উদ্যোগ নেওয়ার পরামর্শ। 7 দাবিতে মতিঝিলে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, জাতীয় প্রেস ক্লাবের সামনে আলেম ওলামাদের মানববন্ধন। দেখছিলেন শিরোনামগুলো, এই পর্যায়ে জানাবো বিস্তারিত। দেশের বিচারিক ইতিহাসে দ্রুততম সময়ের ইতিহাস গড়ে দেয়া হলো শিশু রামিসাকে হত্যা ও ধর্ষণ মামলার রায়। এতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের সাজা দেন নিম্ন আদালত। রায় পরবর্তী আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর প্রধান বিচারপতি জানান, হাইকোর্টে বিশেষ বেঞ্চেই হতে হবে পরবর্তী বিচার। এদিকে আইনমন্ত্রীর আশা, 3 মাসের মধ্যে শেষ হবে সব আইনি প্রক্রিয়া। নিষ্পাপ হাসি, এক বুক ভরা স্বপ্ন, কিন্তু সবই শেষ। শিশু রামিসার হাতে থাকার কথা ছিল রঙিন পেন্সিল আর রূপকথার বই, কিন্তু এক নির্মম হিংস্রতা কেড়ে নেয় ছোট্ট রামিসার জীবন। 24 মে চার্জশিট দাখিলের পর মাত্র 5 কার্যদিবসে হয় রায় ঘোষণা। দ্রুত মামলা নিষ্পত্তির ইতিহাস রচনা করে বিচারিক আদালত। রোববার সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় শিশু রামিসার হত্যা মামলার 2 আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন 2 আসামিকেই মৃত্যুদণ্ড দেন। এই মামলার পরবর্তী কার্যক্রম হাইকোর্ট বিভাগে যাবে, আপিল বিভাগে যাবে এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির নিকট যাবে কিনা সেটার এই যে প্রসেস, এটা হলো ইন অ্যাকর্ডিংস ল। যেহেতু এই এই আসামি সোহেল রানা তার অপরাধ বিষয়ে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল এবং এই মাননীয় ট্রাইব্যুনালে বিচার কার্য চলাকালীন সময় আসামিকে যে পরীক্ষা করার জন্য 342 স্টেজে একটা আত্মপ্রকাশ সমর্থনমূলক বক্তব্যের কথা বলা ছিল এবং কোনো সাফাই সাক্ষী দিবে কিনা, সেই স্টেজে এসে এই আসামি সোহেল রানা নিজেকে দোষী দাবি করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। যে অপরাধটা সে করেছে সেই জন্য তাকে আদালত সর্বোচ্চ শাস্তি, তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছেন। একই অপরাধী করে বিজ্ঞ আদালত, বিচারিক আদালত তাকেও মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছে। রায়ের পর সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। দাবি করেন, শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমরা সবাই চাই যে আমার সমাজ ব্যবস্থা থেকে, আমার রাষ্ট্র ব্যবস্থা থেকে এই ধরনের অপরাধ, জঘন্যতম অপরাধকে আমরা সরিয়ে ফেলতে চাই। আর অ্যাটর্নি জেনারেল জানান, মামলাটি উচ্চ আদালতে আসলে দ্রুত আপিল নিষ্পত্তির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে, আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে আমরা চেষ্টা করব যে মামলাতে শুনানির ব্যবস্থা করতে। সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলাটি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমনে মাইলফলক হয়ে টিকে থাকবে বলেও জানান রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী শুধু চলতি বছরের মে মাসেই 83 নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে 70% নারী ও শিশুই বয়স 18 বছরের নিচে। অভিযোগ গঠনের পর থেকে মাত্র 4 কার্যদিবস পরই আলোচিত এ হত্যা মামলার রায়।
যা দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সকলের চাওয়া রামিসার মতো অন্যান্য মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তি হোক। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। রামিসা হত্যায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় তদন্তে থাকা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেছেন, রায় দ্রুত কার্যকর করতে উচ্চ আদালতের শুনানি এগিয়ে নিতে অ্যাটর্নি জেনারেলকে সুপারিশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হত্যার রায় প্রকাশিত হয়েছে, রায় ঘোষণা হয়েছে। আমাদের দেশে এটা খুব চাঞ্চল্যকর একটা মামলা ছিল। আমি আজকে পুলিশ বাহিনীকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছি। বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। ছোট্ট রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। ঠান্ডা মাথায় পরিষ্কার করেন টয়লেটের মেঝে। সেখানে উপস্থিত থাকলেও নিষ্ক্রিয় ছিলেন সোহেলের স্ত্রী স্বপ্না। শুধু তাই নয়, দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর স্বপ্নার হাতে কামড় এবং আঁচড়ের চিহ্ন দেখা যায়। এসব অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। আর আদালতে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে হত্যার নারকীয় বর্ণনা। পৈশাচিক এই ঘটনার বিশ্লেষণ নিয়ে নিবিড় সাহার প্রতিবেদন। হাজারো স্বপ্নকে ধারণ করে চলা ছোট্ট এক জীবনের মর্মান্তিক অবসান। পার্শ্ববিক লালসা ও নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয় দেশ। ন্যায় বিচারের প্রত্যাশা পূরণে এগিয়ে আসে রাষ্ট্র। সাক্ষীদের সাক্ষ্যে উঠে আসে 19 মে মিরপুরে সংগঠিত সেই ধর্ষণ ও হত্যার বর্বরতা, যা হার মানায় যে কোনো থ্রিলার গল্পকেও। আদালতে দেয়া 16 সাক্ষীর দুজনের সঙ্গে কথা বলে স্টার নিউজ। তো ওর একটা জুতা এই ঘরের সামনে পড়ে আছে, আর একটা চিৎকারও শুনছিল। ভিতর থেকে আওয়াজ আসতেছে, কিন্তু কেউ গেট খোলার নাম নেই। ভাঙার পরে হ্যান্ডেলের লকটা খুলে যায়, লকটা ভাঙা যায়, দুনো সাইড থেকে লকটা পইরা যায়। তো ওইটার ভিতর দিয়ে আমি দেখি যে স্বপ্না আক্তার বারবার বাথরুমের দরজা খুলতেছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। মানে কি বলবো বলে, এটা বলার মতো ভাষা নাই আমার কাছে। ঢুইকে আমরা বাথরুমের দিকে যাই। বাথরুমের যায় দরজাটা খোলার পরে ফ্লোর সাদা টাইলস করা, তো টাইলসের ভিতরে হালকা লাল লাল যে কালার হয়ে রয়েছে। সোলানোর ওই রুমটা আপনার ভিতর থেকে সিট কেটে দেওয়া, তারপর যে ওইটাকে ভাঙিয়া ভিতরে ঢুকার পরে আমরা প্রথমে লাশ দেখি নাই, কিন্তু ওখানে যে খাট সরানো ছিল, রাজু ভাই বলছিল রামেশ্বর বাবাকে যে ভাই খাটটা সরান। উনি খাটটা এক হাতের মতো ধাক্কা দিছে, পরে টান দিয়ে পাই করছে। পাই করার পরে মাথাটা নাই, উনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মাথাবিহীন খণ্ডিত লাশ, হাত কাটা, বুক কাটা, পুরোপুরি খণ্ড খণ্ড করা অবস্থা। আদালতে সাক্ষ্য দিতে গিয়েও সোহেল ও স্বপ্নার রক্তচক্ষু দেখেছেন তারা। আমি আসামি সোহেল রানাকে দেখি চোখ দুটো বড় বড় করে, আর মাথাটাকে আপনার যে মাতালের মতো মানে মনে 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 করতেছে। সোহেল যেভাবে আমার দিকে তাকায় ছিল, পারলে আমার খায় ফলাইতো। শুধু সাক্ষীরাই নয়, বেদনা কান্না ছুঁয়েছে পুলিশ উপপরিদর্শক ইকবাল হোসেনকেও, যিনি রামিসার মরদেহ উদ্ধার করেন, তৈরি করেন জব্দ তালিকা। 13 বছর বয়স থেকে মর্গে ডোমের কাজ করেন জীবনলাল চৌধুরী। ছোট্ট শরীরটি কাটাছেঁড়া করতে গিয়ে কাঁদতে হয়েছে তাকেও, আবেগ আপ্লুত হয়ে যান চিকিৎসকরাও। যে এটা করার সময় মনে করে আমার তো খারাপ লাগছেই, যখন এই কথাটা মনে পড়ে তখন আমার গায়ের পশমগুলো মনে করেন শিশিয়ে ওঠে। এখনও মনে করেন আমার শিশি করতেছে আমার গায়ের পশম। রামিসা ফিরবে না, কিন্তু আসামিদের শাস্তি হয়ে উঠুক দৃষ্টান্ত, সাজার ভয় জাগুক অপরাধীদের মনে, এমনটাই চাওয়া সকলের। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। রামিসা ধর্ষণ ও হত্যায় বিচারের ইতিহাস গড়লেও এখনও ঝুলে আছে বহু মামলা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত 5.5 মাসে ধর্ষণের শিকার হয়েছে অন্তত 118 শিশু। ধর্ষণ চেষ্টা বা যৌন সহিংসতার পর নিহত হয়েছেন 17 শিশু। সালের 23 আগস্ট দিনাজপুরে 16 বছর বয়সী ইয়াসমিন আক্তার পুলিশ ভ্যানে ওঠার পর নিখোঁজ হন।
পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি পুলিশি নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে গণবিক্ষোভের জন্ম দেয়। টানা কারফিউ জারি করতে হয়েছিল প্রশাসনকে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 2004 সালে অভিযুক্ত 3 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 1998 সালে গুলশানে নিজ বাসায় খুন হন ব্যবসায়ী লতিফুর রহমানের মেয়ে ও শিক্ষার্থী সাজনিন তাসনিম রহমান। মামলায় প্রথমে 6 জনের মৃত্যুদণ্ড হলেও উচ্চ আদালতের বিভিন্ন ধাপে অধিকাংশ আসামি খালাস পান। শেষ পর্যন্ত গৃহকর্মী শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল থাকে এবং 2017 সালে তার ফাঁসি কার্যকর হয়। পুরো বিচার প্রক্রিয়া শেষ হতে সময় লাগে প্রায় 18 বছর। 2016 সালের মার্চে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে উদ্ধার করা হয় কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ। তদন্তে ধর্ষণের আলামত মিললেও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। মামলাটি পুলিশ, সিআইডি ও পরে পিবিআইয়ের হাতে যায়। সম্প্রতি এক সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করে তার ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পিবিআই। তদন্ত এখনও চলছে, তবে এখনও বিচার শুরু হয়নি। 2017 সালে চাকরির পরীক্ষা দিয়ে ফেরার পথে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যার শিকার হন জাকিয়া সুলতানা রূপা। ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। 2018 সালে 4 জনের মৃত্যুদণ্ড এবং 1 জনের কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট কয়েকজনের সাজা কমিয়ে দেন। একজন আসামি কারাগারেই মারা যান। মামলার চূড়ান্ত আইনি নিষ্পত্তি এখনও পুরোপুরি শেষ হয়নি। 2025 সালের মার্চে মাগুরায় নির্যাতনের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে পরে মারা যায় সে। ঘটনাটি দেশব্যাপী ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। বিচারিক আদালত প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। তবে ডেথ রেফারেন্স ও আপিলের কারণে মামলাটি এখন হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। 2026 সালের মার্চে চট্টগ্রামের সীতাকুণ্ডে 7 বছরের শিশু জান্নাতুল নাইমা ইরা ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার শিকার হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও এখনও মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়নি। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন ডিএনএ রিপোর্ট হাতে এসেছে এবং চার্জশিট প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। চার্জশিট জমা হলেই বিচার শুরু হবে। আইনজীবীদের মতে হত্যা ও ধর্ষণ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে আইনের স্পষ্ট নির্দেশনা থাকলেও বাস্তবে তদন্ত, সাক্ষ্য গ্রহণ, আপিল ও বিচারিক জটিলতায় বছরের পর বছর কেটে যায়, যে কারণে বহু আলোচিত মামলায় ন্যায় বিচার পেতে অপেক্ষা করতে হয় পরিবারগুলোকে। আর বিচারহীনতার সংস্কৃতি অপরাধকেও উৎসাহিত করে। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের ঘটনায় এবার বিচার শুরুর অপেক্ষা মাত্র 13 দিনের মাথায় অভিযোগপত্র দেয়ায় আশায় বুক বাঁধছেন স্বজনরা। যদিও 3 মাস পেরিয়ে গেলেও সীতাকুণ্ডে শিশু ইরা ধর্ষণ ও হত্যা মামলার অগ্রগতি নেই। রকুনউদ্দিনের রিপোর্ট। ঢাকার রামিসা হত্যার রেশ কাটতে না কাটতেই গত 21শে মে চট্টগ্রামের বাকলিয়ায় ধর্ষণের শিকার হয় 4 বছরের এক শিশু। এই পৈশাচিকতায় উত্তাল হয়ে ওঠে পুরো বাকলিয়া। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। অভিযুক্ত মনিরকে পুলিশ হেফাজতে নিতে গেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঘটনার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার মাত্র 13 দিনের মাথায় 4 জুন আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপে স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে। এখন তাদের একমাত্র দাবি দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা। কোর্টের মধ্যে তদন্ত করে তাড়াতাড়ি তুলছে, এটা আমি প্রশাসনকে আমি ধন্যবাদ দিই, লাখ লাখ ধন্যবাদ দিই। কথা বুঝছেন? আমি বলতেছি যে সরকার ভালো করে এটা সুন্দর করে যাচাই বাছাই করে তাড়াতাড়ি জানি ওকে ফাঁসি দেয়। পুলিশ বলছে চাঞ্চল্যকর এই মামলা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ এমন মামলাগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। যে মামলাগুলো হয়, যে মামলাগুলি এসে আমরা চেষ্টা করি দ্রুততম সময়ের মধ্যেই এইগুলো সুষ্ঠু তদন্ত কার্য সমাপ্ত করার জন্য। আমাদের প্রত্যেকটা মামলাই পুঙ্খানুপুঙ্খভাবে সুষ্ঠু তদন্ত কার্য সমাপ্ত করার জন্য আমাদের এই টিম একান্তভাবে আপনার কাজ করছে। মানবাধিকার আইনজীবীরা বলছেন এভাবে দ্রুত সময়ে আইনের শাসন নিশ্চিত করা গেলে বিচার বিভাগের প্রতি আস্থা বাড়ার পাশাপাশি কমবে অপরাধ প্রবণতাও। রামিসার মামলাটা যে দ্রুত হয়েছে
এটা আমাদের জন্য একটা ভালো বার্তা। কিন্তু আমরা চাই সারা দেশে এই ধরনের মামলাগুলোকে বাছাই করে সেভাবে দ্রুত নিষ্পত্তি করা হোক এবং এই নিষ্পত্তির ক্ষেত্রে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে এবং সঠিকভাবে স্পেশালাইজড ট্রেইনড আপ লোকজন দিয়ে রাষ্ট্রপক্ষ যেন এই মামলাগুলো তদন্ত করে। বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার তদন্ত দ্রুত গতিতে হলেও দীর্ঘ 3 মাসেও সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় শিশু ইরা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। রোকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। একটি শিশুর জন্মের পর কত শত আশা খেলা করে বাবা মার মনে, কিন্তু স্বাধীনতার 5.5 দশক পর কেন নিরাপত্তাহীনতা সেই শিশু নিয়ে? বিশেষ করে মেয়ে শিশুর নিরাপত্তায় দুশ্চিন্তায় সময় কাটে পরিবারের। এই রাষ্ট্র কবে নিরাপদ হবে শিশুসহ সব বয়সীদের জন্য? এমন প্রশ্ন কোটি মানুষের হলেও উত্তর জানা নেই কারো। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। ঝড় হোক, বৃষ্টি কিংবা কাঠফাটা রোদ, বিজয় সরণির এই মোড়েই ফুল বিক্রি করেন ফাতেমা। আর রোজই প্রতিটি আবহাওয়ায় মায়ের সাথে ভিজতে থাকে, পড়তে থাকে, মা চেনেন না। আর তাই ধীরে ধীরে বাড়ছে উদ্বেগ। বড় মেয়ে মাদ্রাসা পড়ে, এটা তো বেশি চিন্তা আমার মার কাছে থাকে, ওরাও চিন্তা করি। আবার আমার 2 সন্তান আছে, এদের জন্য তো চিন্তা করি। আমি যে দর্শন বাইরাইছে এগুলোরই তো রাহাত দেখাবো, চোখে চোখে রাহাত দরকার। আর এদিকে ধীরে ধীরে বাবার আঙুল ধরে বেড়ে উঠলেও বাবার বুকেও এখন উৎকণ্ঠা। জন্মের পর জামিলার প্রথম কান্না বাবা জামিলকে আনন্দ দিলেও সম্প্রতি রামিসার ঘটনায় শিউরে ওঠেন বারবার। তার কথায় সামাজিক অবক্ষয়ের কারণে শুধু কন্যা বড় হচ্ছে না, বড় হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভয়ও। মেয়ে বাচ্চাদের নিরাপত্তা কোথায়, নিরাপত্তা কে দিবে? আদৌ কি সরকার কি শিশুদের নিরাপত্তা দিতে পারবে কিনা? এভাবেই কন্যা সন্তানের বাবা মায়ের উদ্বেগ বাড়ছে ক্রমাগত। দেশে ধর্ষণের ঘটনা নতুন নয়, যেখানে রেহাই পাচ্ছে না শিশুরাও, সেখানে রাষ্ট্রকেই দায়িত্ব নেবার আর্জি বাবাদের। আর মায়েরা বলছেন, আইন কেন পারছে না কোনো দৃষ্টান্ত স্থাপন করতে? কেউ যদি অন্যায় করে আর তার যদি দৃশ্যমান কিছু শাস্তি না হয়, তাহলে আসলে সেই অন্যায়টা তার অপরাধী যারা আছে তারাও করার একটা সুযোগ থাকে। বাচ্চা নিরাপদে স্কুলে যাবে বা মাদ্রাসা যাবে, সেখান থেকে আবার নিরাপদে বাড়িতে ফিরবে, এটাই আমার আশা। আজ পর্যন্ত বাংলাদেশে মেয়েদের 100% স্বাধীনতা চলাফেরা এখনো হয়ে ওঠেনি। আইনশৃঙ্খলা বাহিনীর হিসেবে দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে 27%। শিক্ষাকে শুধু সনদ বা চাকরিজীবী তৈরির উপায় নয়, বরং মানবিক এবং সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা তৈরির হাতিয়ার করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে কর্মমুখী শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর জোর দেন প্রধানমন্ত্রী। একজন শিক্ষক যখন বদলান, বদলে যায় একটি শ্রেণীকক্ষ, আর শ্রেণীকক্ষ বদলালে বদলে যায় একটি প্রজন্ম, বদলায় পুরো দেশ। সেই প্রত্যয় নিয়েই 12,000 শিক্ষককে দক্ষতার নতুন পাঠ শেখানোর যাত্রা শুরু করল বাংলাদেশ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষাকে শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং জীবনের সঙ্গে সংযোগ তৈরির প্রক্রিয়া বানানোর এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি। সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি, যা কিনা শুধু সনদ প্রদান করবে না, বরং দেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করবে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করবে। শিক্ষা শুধু চাকরিজীবী তৈরি করবে না, বরং তৈরি করবে নতুন উদ্যোক্তা। বলেন, বৈশ্বিক বাস্তবতায় শিক্ষা ব্যবস্থা বদলানো সময়ের দাবি, আর সেই পরিবর্তনের সূচনা হবে শিক্ষকদের হাত ধরেই। শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপর শিক্ষা ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করে। এজন্য শিক্ষক শিক্ষিকাগণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে একজন রোল মডেল হয়ে উঠবেন। একই সঙ্গে হবেন সমাজ পরিবর্তনের অগ্রদূত এবং পথ প্রদর্শক। দেশের কোটি বেকারের দক্ষতা তৈরিতে শিক্ষকদের এই প্রশিক্ষণকে দেশের ভবিষ্যৎ বিনির্মাণে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বললেন সরকার প্রধান। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি
প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। কর্মমুখী শিক্ষা শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নয়, এটি স্বপ্নকে দক্ষতায় আর সম্ভাবনাকে সাফল্যে রূপ দেওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আজকের এই আয়োজন ঘিরে সরকার প্রধানও নির্দেশনা দিলেন শিক্ষা ও কর্মজগতের সেই সেতুবন্ধনকে আরও শানিত ও সুদৃঢ় করার। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। রামিসা হত্যার রায়ে সন্তুষ্ট তার স্বজন, এলাকাবাসী এবং শিক্ষক ও সহপাঠীরা। দ্রুত বিচার কাজ শেষ হয় করছেন সরকারের প্রশংসাও। আগামীতে এমন নৃশংস ঘটনার শিকার যেন কেউ না হয় সেজন্য জানাচ্ছেন দ্রুত রায় কার্যকরের দাবি। রামিসার বারান্দায় ফুল ফুটেছে আজও, তবে বাড়ি জুড়ে নির্মম এক শূন্যতা। পাশবিক নির্যাতনের শিকার হয়ে না ফেরার দেশে ছোট্ট রামিসা। কথা বলার মতো অবস্থায় নেই তার মা ও ছোট বোন, আর বাবা তখন আদালতে মেয়ের হত্যার রায়ের অপেক্ষায়। অবশেষে এলো কাঙ্ক্ষিত সেই রায়। আসামিদের সর্বোচ্চ শাস্তিতে জানালেন সন্তুষ্টি। মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায়ের প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট, এবং আমাদের প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই সময়ের ভিতরে আমি আমার মেয়ের বিচার পেয়েছি। এই রায়ে পল্লবীবাসীর মধ্যেও ছিল স্বস্তি। এত দ্রুত বিচার কাজ শেষে রায়ে তাদের কণ্ঠে ছিল প্রশংসা। রায় হয়েছে, এখন যেন দ্রুত কার্যকর হয়, ঠিক আছে, বাস আমরা এটাই চাই। আমি দেখছি যে স্বপ্নাক্তা কিভাবে ছিল, তার ভিতরে কোনো অনুশোচনা বলতে ছিল না। তাকে অনেক রিকোয়েস্ট করছিলাম আমি দরজা খুলতে, সে দরজা খুলে নাই। ওরে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসি দেওয়া সবচেয়ে বেটার ছিল, যাতে মানুষ একজন দেখলে আরো 20 জন ভয় পেত। মুন্সিগঞ্জে রামিসাদের গ্রামের বাড়িতেও ছিল স্বস্তি। স্থানীয়রা বলছেন এই রায়ে কিছুটা হলেও শান্তি পাবে ছোট্ট রামিসার আত্মা। এই খুনিদের ফাঁসি দেন, এই নরপিসার জন্য বাংলাদেশে আর জন্ম নিতে না পারে। আমি মনে করি শুধু রামিসারটা খুব দ্রুত কার্যকর হয়েছে, এটা আমরা অনেক খুশি বা আমরা এটা প্রত্যাশা করেছি। আর যেগুলো নাকি এখনো ঝুলে আছে, রায় হয়েছে কিন্তু সেগুলো কার্যকর হচ্ছে না, আমরা চাই সেগুলো খুব দ্রুত কার্যকর হোক। ঈদের পর আজ খুলেছে রামিসার স্কুল। রামিসার সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে না পারার কষ্ট আজও দাগ কাটছে সহপাঠীদের মনে। এ ঘটনা যেন আর কারোর সঙ্গে না ঘটে সেটাই তাদের প্রত্যাশা। এই রায় নিয়ে তালবাহানা করা যাবে না, যত দ্রুত সম্ভব বাংলাদেশের প্রচলিত আইনে এই দুজনের ফাঁসি কার্যকর করতে হবে। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উদ্বেগের কারণ পুশিন। অভিযোগ উঠেছে সুযোগ পেলেই নারী, শিশু এবং বৃদ্ধদের সীমান্তের শূন্যরেখার কাছে এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। এতে সীমান্তবর্তী জনপদে বাড়ছে আতঙ্ক, আর পরিস্থিতি মোকাবেলায় দিনরাত টহল জোরদার করেছে বিজিবি। সীমান্তে নিয়ন আলো, এরই মাঝে অন্ধকার, কারণ এই সীমান্ত দিয়েই গেল শনিবার 6 জনকে পুশিন করেছে বিএসএফ। রাখা হয়েছিল সীমান্তের শূন্যরেখা থেকে 40 গজ দূরের একটি পাট খেতে। তথ্য বলছে সীমান্তের ওপারে আরো কিছু মানুষকে জড়ো করা হয়েছে, যাদের পুশিন করা হবে বাংলাদেশি ভূখণ্ডে। সীমান্তের ওপারে বাড়ানো হয়েছে বিএসএফ এর টহলও। তারা আইসি বাংলাদেশে একটা আতঙ্ক সৃষ্টি করতে পারে, এই জন্য আমাদের ভেতরে ভয় একটা কাজ করছে। মানুষজন যেগুলা পোষণ করতেছে এগুলা আসলে আমাদের বাংলাদেশের কিনা সেটা নিয়েও আমরা সন্দেহ প্রকাশ করতেছি। এমন বাস্তবতায় দেশের সীমান্তগুলোতে কড়া নিরাপত্তায় বিজিবি। রাতে বাড়ানো হয়েছে টহল। মাইকিং এর মাধ্যমে বিএসএফ কে দেওয়া হচ্ছে কঠোর বার্তা। তাদের সহযোগিতায় গ্রামবাসী। তারা বলছেন বিজিবির সাথে সমন্বয় করে রাত জেগে তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। বিএসএফ ভারতের লোকজন পোষণ করছে রাত্রে, ওই জন্য বিজেপিকে একটু সহযোগিতা করছি আমরা। গ্রামের লোকজন বহু আছে, তারাও আছে, আমরা পাহারা করছি। আর কিছু লোকজন যেন আসতে পারে, এই জন্য আমরা এখানে পাহারা করছি। এইভাবে আমরা সারা রাত বিজেপির সাথে আছি, টহল দিছি, আমরাও তাদের হেল্প করছি, তারাও আমাদের ভালোর জন্যই করছে। বিজেপি বলছে কোনোভাবে ওপার থেকে অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে আমরা একদম সারা রাত্রি একেবারে তাদের, বিশেষ করে যেখানে গেট আছে এবং কি শূন্য লাইনে আমরা ডিউটি করতেছি, যাতে কোনোভাবেই কোনো এই যে অবৈধ অনুপ্রবেশকারী বা পুশিনের লোক বাংলাদেশে প্রবেশ করতে না পারে। শূন্যরেখা থেকে শুরু করে পুরো সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে বিজিবি।
পুরো 24 ঘন্টা তাদের চোখ সীমান্তে। সীমান্তে সাধারণ মানুষের চোখে মুখে এখন আতঙ্ক। রাতভর সজাগ রয়েছেন তারা। নিয়মিত অনাকাঙ্ক্ষিত এই পুশিংকে কেন্দ্র করে সীমান্তে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিজিবি বিএসএফ এর সম্পর্কেও। স্থানীয়দের দাবি, দ্রুত এই অমানবিক কর্মকাণ্ড বন্ধ না হলে সীমান্তে মানবিক বিপর্যয় ও অস্থিরতা আরও প্রকট হবে। রাশিদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর। কয়েক বছর শান্ত থাকার পর আবারও অশান্ত কক্সবাজার উপকূল। অপহরণ, হত্যা, লুটপাটে অতিষ্ঠ সেখানকার জেলেরা। কী কারণে হঠাৎ এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আবার, সেই উত্তর জানতে অনুসন্ধানে নামে স্টার নিউজ। মেলে চাঞ্চল্যকর সব তথ্য। কক্সবাজার প্রতিনিধি মহিবুল্লাহ মুহিবকে সঙ্গে নিয়ে মোহাম্মদ ওমর ফারুকের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন কাজী জুয়েল। আমরা সাংবাদিক 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 আমরা সাংবাদিক আমরা দুদিন ধরে যে গ্রুপটির সঙ্গে দেখা করার কথা ছিল, আমরা তাদেরকে পাইনি, কিন্তু আরও অন্য একটি গ্রুপ আমরা পেয়েছি। আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার। প্রথমে তাদের আচরণ দেখে বোঝার উপায় ছিল না আমরা যে জলদস্যু গ্রুপটির সঙ্গে যোগাযোগ করেছিলাম সেটিই তারা। পরে যখন বোঝাতে পারি তারাও আস্থায় রাখেন, তখন তাদের ট্রলারে তোলেন আমাদের। এই জলদস্যু গ্রুপটির সদস্য 30 জনের মতো। দুটি দলে ভাগ করে তারা সাগরে ডাকাতি করেন। সঙ্গে থাকে দেশি বিদেশি অস্ত্র। সাগরে অনেক জলেদের অত্যাচার করি, জলেদের আমাদের জীর্ণ করি, টেকা নিই, জেলেদের বুট ধরে মাছ নিয়ে আসি, বুট নিয়ে আসি, এগুলো করে আমরা এখান সাগরে চলি। তাদের দলনেতা জানান, এই মুহূর্তে পুরো কক্সবাজারে 300 থেকে 400 জন জলদস্যু রয়েছে। আন্তদলীয় যোগাযোগ বজায় রেখে সাগরে দস্যুতায় নামেন তারা। আমরা কয়েকটা বাহিনী কিন্তু দ্রুত হয়ে কাজ করি, আমরা ক্ষতিগ্রস্ত হয় না এবং কোনো জেলেরা আমাদের গায়ে আসার জন্য সাহস পাই না, কোনো প্রশাসনও আমাদের গায়ে আসার জন্য সাহসটা পাই না। এই বিষয়ে অনুসন্ধান চালায় স্টার নিউজ। এতে জানা যায় বর্তমানে সাগরে ত্রাসের রাজত্ব কায়েম করছে 10টি গ্রুপের 350 জলদস্যু। তারা হচ্ছেন কালু বাহিনীর প্রধান গুরা কালু, সোনাদিয়ার মুনাফ বাহিনীর প্রধান মুনাফ, আরিফ বাহিনীর প্রধান আরিফ, আজগর বাহিনীর প্রধান আজগর মাঝি, কয়া বাহিনীর প্রধান গিয়াসুদ্দিন ওরফে ডাকাত কয়া, ইসাক বাহিনীর প্রধান ছোট ইসাক, জাবের বাহিনীর প্রধান জাহিদ হোসেন জাবের, মঞ্জু বাহিনীর প্রধান মঞ্জু, গিয়াস বাহিনীর প্রধান গিয়াসুদ্দিন গিয়াস এবং মিন্টু বাহিনীর প্রধান মিন্টু। বিভিন্ন সময় র্যাব 7-এর কাছে আত্মসমর্পণ করেন 127 জন জলদস্যু। তবে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি না রাখায় অনেকেই আবার ফিরেছেন দস্যুতায়। কি আমরা আগে সিলিন্ডার করছিলাম, তাহলে সরকার কিন্তু আমাদেরকে কথা দিয়েছিল আমাদেরকে 3 লক্ষ টাকা করে দেওয়ার, আমাদেরকে 85,000 টাকা দিয়েছে, বাকি টাকাটা দেয় নেই। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে, মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট ছিল। গভর্নমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী যেটা দেওয়ার কথা ছিল সেটা এই কারণগুলোর কারণে হয়তো দিতে পারে না। তো আমরা কিছুটা সহায়তা করেছি, যেটা পাইনি সেটার জন্য আমরা বর্তমান গভর্নমেন্টকে জানিয়েছি। আগামী 12 জুন সাগরে ফের শুরু হবে মাছ ধরা। তবে দস্যুদের এমন ত্রাসের রাজত্বে কিভাবে মাছ ধরবেন জেলেরা, সেই উত্তর মেলেনি কারো কাছে। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, কক্সবাজার। আবারও ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করছে একটি চক্র। উন্মোচন হয়েছে রাজধানীর ওয়ারির রথখোলা রোডের স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই রহস্য। পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে ডাকাত দলের 9 সদস্যকে। ঈদের আগে বাসায় ফেরার পথে ওয়ারির এক ব্যবসায়ীর 57 ভরি স্বর্ণ এবং নগদ টাকা ডিবি পরিচয়ে ছিনিয়ে নেওয়া হয়। এ দৃশ্য ঈদের আগের রাতে 27 মে রাত 10টা। ওয়ারির রথ খোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসা ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে তাদের আটকায় ডিবি পরিচয়ে একদল ডাকাত। মামলার হুমকি দিয়ে ছিনিয়ে নেয় সর্বস্ব। এ ঘটনায় ওয়ারি থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। ইত্তেফাক মোড় থেকে গ্রেফতার করা হয় 6 জনকে। তাদের দেয়া তথ্যে কেরানীগঞ্জ থেকে 6 জনকে গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণের মধ্যে 17 ভরি স্বর্ণ ও টাকা উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস।
ওয়ারিতে যে স্বর্ণ মার্কেট এখানেরই তাদের তথ্যদাতা থাকে আর কি, লুকায়িত অবস্থায়, এবং তাকেও আমরা গ্রেপ্তার করেছি। তাদের যে লুঠের সম্পদ বা লুঠের স্বর্ণালঙ্কার এখানে পার্সেন্টেজ থাকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে চক্রটি মূলত ডিবি পরিচয়ে অপরাধ করে আসছিল। তারা ডিবি পরিচয় দিয়েছিল এবং যে ভিকটিম তাকে বলেছিল যে আপনার কাছে অবৈধ মালামাল রয়েছিল। আসলে ভিকটিম তো তার যে স্বর্ণালঙ্কারগুলো একটি বাটিতে একটি টিফিন ক্যারিয়ারে করে বহন করছিল, বলেছে যে আপনার এই টিফিন ক্যারিয়ারতে মাদকদ্রব্য রয়েছে, আপনি যদি আমাদের সাথে না যান আপনাকে বিভিন্ন মামলার ভয়ভীতি দেখানো হয়েছিল। পুলিশের দাবি, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। এছাড়া এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চক্রের সাথে জড়িত আমরা সবাইকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। কোনোভাবেই ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গণশুনানিতে কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, লেকের উন্নয়ন ও সংরক্ষণে প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। এ সময় প্রশাসক জানান, জনগণের মতামতের ভিত্তিতেই কাজ করবে সিটি কর্পোরেশন। জনগণের মুখোমুখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। লক্ষ্য, নাগরিক সেবা, পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রমকে আরও কার্যকর করা। সেই লক্ষ্যেই নাগরিকদের সরাসরি অংশগ্রহণে আয়োজন করা হয় গণশুনানির। ধানমন্ডি সোসাইটিকে বলবো যে আপনারা টোটাল এলাকার অন্তত এই ব্যবস্থাগুলো চেক করার জন্য ব্যবস্থা করেন। গণশুনানিতে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। শুধু সেবার মান উন্নয়ন নয়, রাজধানীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও বড় উদ্যোগের ঘোষণা আসে এই শুনানিতে। মশা যেখানে উৎপত্তি হয় সেখানে ওষুধ দেওয়ার একটা ব্যবস্থা যদি করেন, সেক্ষেত্রে আমরা আমাদের জনগণটা হবে, উপকৃত হবে। এখানে যাতে সেফটাই না হয় লেকের ভিতরে। আরেকটা জিনিস হলো পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে সুন্দর থাকে। যেটা চিন্তা করতে হয় সেটা গভর্নমেন্টই চিন্তা করবে। আমাদের কাছে আপনারা শুনতে পারেন, আমরা বলতে পারি, অনেক সুন্দর সঙ্গে কথা বলতে পারবো, কিন্তু আপনি আসলে কোনটা নিবেন এবং জনগণকে দিয়ে সেটা আপনি কাজে লাগাবেন, ইমপ্লিমেন্টেশনটা কোথায় সেটা আমি জানতে চাই। অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই কাজ করবে সিটি কর্পোরেশন। সব জায়গায় হকারগিরি করা যাবে না, সব জায়গায় দোকানপাট করা যাবে না। এটা কমার্শিয়াল যদি হয়ে থাকে, কমার্শিয়ালের জন্য রাজুক দায়ী, আর আপনারা এখানকার বসবাসকারী যারা আছেন তারা দায়ী। আপনারা যদি বাধা দিতেন, রাজুক করতে পারতো না। আবার আপনাদের মধ্যেই একটা অংশ হয়তো কমার্শিয়ালি আপনারা ব্যবহার করেছেন নিজের ক্ষমতা ব্যবহার করে। গণশুনানিতে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ধানমন্ডি লেক সংরক্ষণে সরকারের অবস্থান তুলে ধরেন। জানান, কোনোভাবেই ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না। একটা লেক যত্রতত্র বাণিজ্যিক ব্যবহার হবে না, হতে দেওয়া হবে না। স্বেচ্ছাচারিতা, নিজের মতো করে ব্যবহার, এটা চলবে না। সামগ্রিক স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে আমি আবারও বলছি, এই লেকটাকে আমরা যে আদলে ডিজাইন করেছি, আমার যদি বুঝতে ভুল না হয়, আমরা ঝলমলে লেক করছি না, আমরা মনোরম, প্রশান্তিময়, ন্যাচারাল। একটা জায়গায় আমাদের একটু উদ্বিগ্নতা আছে, লেকের পানিটাকে কিভাবে টলমলে রাখবো আমরা, সেটা আমাদের জন্য সর্বশেষ একটা চ্যালেঞ্জ ছিল। ধানমন্ডি লেক উন্নয়ন ও সংরক্ষণে প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্পের কথাও জানান মন্ত্রী। নাগরিকদের অংশগ্রহণে সেবার মান উন্নয়নে এই উদ্যোগ কতটা সফল হয়, সেদিকেই এখন নজর রাজধানীবাসীর। আমাদের সবারই দায়িত্ব বোধের জায়গা থেকে সমন্বিতভাবে কাজ করলে এই মহানগরের ভিন্ন চিত্র মানুষ দেখতে পারবে। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। এবং নিজেকে সবসময় সক্রিয় রাখার অঙ্গীকার করে। 3 দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মস্কোর উদ্দেশ্যে রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরের দ্বিতীয় দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি রুশ সরকারের আরও কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে তার। এসব বৈঠকেও সাক্ষাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি সহযোগিতা, বাণিজ্যিক সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো অগ্রাধিকার পাবে। এবার জানবো বাজেট 2026-27 খবর।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। এ নিয়ে আরও জানবো, সহকর্মী মাহমুদুল হাসান আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। মাহমুদুল, কখন এই অধিবেশন শুরু হচ্ছে এবং কি কি বিষয় আজকে আলোচনায় আসতে পারে? বাজেট নিয়ে সবারই একটা পরিকল্পনা আছে, জনগণও মুখিয়ে আছেন আসলে কিসের দাম বাড়বে এবং কেমন জীবনযাত্রার মান হবে, জানাবেন বিস্তারিত। রিশান, তার আগে বলে রাখতে চাই তা হলো যে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের অধীনে প্রথম বাজেট উত্থাপন হবে এবং চলতি অধিবেশনে এই বাজেট উত্থাপন হবে এবং তারই অংশ হিসেবে ঠিক 3টার সময় বাজেট যে অধিবেশন বা দ্বিতীয় অধিবেশন শুরু হবে তারই অংশ হিসেবে দেখা যাচ্ছে যারা সংসদ সদস্য আছেন তারা ইতিমধ্যেই চলে এসেছেন বা অনেকেই এখন আসছেন। এই ফাঁকে বলে রাখি তা হলো যে এবার যে বাজেট উত্থাপন হবে মূলত 11 জুন। এরপরই সরকারি দল এবং বিরোধী দল যারা আছেন তারা সেই বাজেট নিয়ে আলোচনা করবেন এবং 30 জুন 2026-27 অর্থ বছরের যে বাজেট সেটি পাশ হবে। তবে একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে চলতি অর্থ বছরের যে বাজেট অর্থাৎ 2025-26 সালের যে বাজেট সেটি সম্পূরক বাজেটটি পাশ করা হবে চলতি অধিবেশনেই। এছাড়া আজকে যে অধিবেশন শুরু হবে বিকাল 3টার সময়, সেই অধিবেশনে আজকে যে কার্যপ্রণালী সেখানে দেখা যাচ্ছে যেসব কার্যবিধি আছে তা হলো যে শোক প্রস্তাব উত্থাপন করা হবে, এরপরে প্রশ্নোত্তর পর্ব আছে, তার আগে স্থায়ী কমিটির যেগুলো বাকি আছে সভাপতি মণ্ডলীর সদস্য সেগুলো মনোনয়ন দেওয়া হবে এবং বিশেষ একটি কমিটি অর্থাৎ বিদ্যুৎ নিয়ে একটি বিশেষ কমিটি তাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদন উপস্থাপন হবে আজকের এই আজকে যে অধিবেশনের প্রথম দিন। এছাড়া প্রায় 9 লাখ কোটি টাকা বাজেট উত্থাপন হবে এবারের বাজেটে, সেটি 11 জুন মূলত উত্থাপন করবেন অর্থমন্ত্রী। কোন জিনিসের দাম বাড়বে বা কমবে সেটির যে বড় বিষয় হচ্ছে এবারের যে বাজেটের আকার সেটি কিন্তু চলতি যে অর্থ বছরের বাজেট সেই বাজেটের আকার চেয়ে প্রায় 1 লাখ কোটি টাকা বেশি এবং একটি বিষয় যে এই বাজেট উত্থাপন বা পেশ করার আগেই কিন্তু বেশ কিছু দাম বেড়েছে, পণ্যের দাম, বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস বা তেল, এইসব বিষয়ে দাম বেড়ে গেছে ইতিমধ্যে এবং তার প্রভাব কিন্তু বাজারে দেখা যাচ্ছে এবং মানুষজন কিন্তু কিছুটা হলেও হাঁসফাঁস করছে যেহেতু সবকিছু আসলে নিয়ন্ত্রিত হয় জ্বালানি নিয়ে এবং তারই অংশ হিসেবে কিন্তু ইতিমধ্যেই বিদ্যুৎ এবং গ্যাস এর দাম বা তেলের দাম বেড়ে গেছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় বলে রাখতে চাই তা হলো যে এবারের যে অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশনে কিন্তু আরো বিশেষ কিছু কাজ চলতি অধিবেশনে শেষ হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সংবিধান যে সংস্কার বা সংবিধান সংস্কার যে কমিটি সেই কমিটিও কিন্তু গঠন করা হবে। যদিও সরকারি দল বিরোধী দলকে সেই কমিটি গঠন করার জন্য 5 জনের নাম প্রস্তাব করেছিল এর আগে যে অধিবেশনে, কিন্তু নাম প্রস্তাব করা হয়নি। তবে এই চলতি অধিবেশনে অর্থাৎ এবার যে বাজেট অধিবেশন হচ্ছে সেই বাজেট অধিবেশনে এই সংবিধান সংশোধন কমিটি গঠন করা হবে। তবে এইটি নিয়ে কিন্তু বেশ আলোচনা তর্ক বিতর্ক হবে এটি ধারণা করা যেতেই পারে, কেননা প্রথম যে অধিবেশন সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে বেশ কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। তারই অংশ হিসেবে কিন্তু সংবিধান সংশোধন বিষয় যে কমিটি গঠন করা হবে সেটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হবে। সব মিলে যদিও বলা যেতে পারে যে ঠিক 3টার সময় বাজেট অধিবেশন শুরু হবে, এরপরেই আসলে 30 জুন পর্যন্ত অর্থাৎ এই অধিবেশন চলবে। এখন পর্যন্ত এইটুকু তথ্য আছে আমার কাছে। মাহমুদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জাতীয় সংসদ ভবন থেকে জানছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশন নিয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জের ফলে লোকসানে আছে বিদ্যুৎ খাত। এটি সামাল দিতেই সরকারের দাম বাড়ানো বলে মনে করছে সিপিডি। সকালে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত জ্বালানি খাতের কর নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলা হয়। এ সময় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কর ছাড়ের সুপারিশও করা হয়। পরিবেশ বান্ধব জ্বালানির প্রসারে বড় বাধা দেশের রাজস্ব কাঠামো। সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক গাড়ির মূল চালিকা শক্তি ব্যাটারি আমদানিতে শুল্কের বোঝা 62 থেকে 92%। ফলে উচ্চ করের কারণে এই প্রযুক্তিগুলো দেশে টেকসই হচ্ছে না। রোববার জীবাশ্ম ও নবায়নযোগ্য জ্বালানিতে রাজস্ব বৈষম্য নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির আলোচনায় এমন চিত্র তুলে ধরা হয়। এ সময় পরিবেশ বান্ধব জ্বালানির জন্য ভ্যাট অব্যাহতির দাবি জানানো হয়। এলএনজিকে ফেভার করতে গিয়ে নিজের রাজস্ব হারিয়েছেন, আবার এলএনজিকে ফেভার করতে গিয়ে আপনি ব্যাটারি বা ইভি
অথবা আমার যে অভ্যন্তরীণ যে বিদ্যুৎ উৎপাদনের যে অন্যান্য যে সুযোগগুলো, এগুলোকে আমি লেস অ্যাট্রাক্ট বা লেস কম্পিটিটিভ করে ফেলেছি। সুতরাং এই ব্যালেন্স বা এই ভারসাম্যটি সবসময় রাখা দরকার। এদিকে ব্যয়বহুল এলএনজি, কুইক রেন্টাল ও ক্যাপাসিটি পেমেন্টে বিদ্যুৎ খাতের লোকসান বাড়ছে। এই ভর্তুকির চাপ মেটাতেই দাম বাড়ানো হচ্ছে বলে মনে করে সিপিডি। এখনই আমার যে ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটি দিয়ে 2030 পর্যন্ত আমি অনায়াসে যেতে পারি। আমার নতুন বাড়তি ক্যাপাসিটি আর দরকার নেই। সুতরাং আগে এগুলোকে কমানো দরকার বলে আমরা মনে করি। আসছে বাজেটে সৌরবিদ্যুতের 7.5% অগ্রিম কর, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির শুল্ক পুরোপুরি প্রত্যাহারের সুপারিশ করেছে সিপিডি। সরকারের দায়িত্ব হচ্ছে পথের বাধা সরিয়ে নিন, আমাকে হাঁটতে দিন। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই আন্দোলন অনুষ্ঠিত হয়। মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে সকাল 11টায় প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এর আগে সকাল 10টায় ইসলামী ব্যাংকের সচেতন ওলামা গ্রাহক ব্যানারে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পঞ্চম দিনের মতো ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে রোববার আবারও আন্দোলনে নেমেছেন ব্যাংকটির গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে সকাল 11টা থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এর আগে সকাল 10টায় একই দাবিতে ইসলামী ব্যাংকের সচেতন ওলামা গ্রাহকরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। আন্দোলনকারীদের দাবি, ব্যাংকটিকে সরকার ও বর্তমান গভর্নর আবারও লুটেরা গোষ্ঠীর কাছে তুলে দিচ্ছে। অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করলেও লুটেরা গোষ্ঠীর সুবিধাভোগী বর্তমান গভর্নর, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অনেক কর্মকর্তা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কোটি টাকা অলরেডি ইসলামী ব্যাংক থেকে উল্টা পথে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং চেয়ারম্যানকে তাড়াতাড়ি বরখাস্ত করতে হবে। যেই পথে পা বাড়িয়েছে 90 ফেসিটের, সেই পথে পা বাড়ানোর সুযোগ থাকবে না। অতএব সময় থাকতে ইসলামী ব্যাংকে তার মূল মালিকদের কাছে, মূল আদর্শবাদীদের কাছে ফিরিয়ে দিয়ে। এ সময় ইসলাম ব্যাংকের নতুন চেয়ারম্যান ও তার স্ত্রীর নানা দুর্নীতির তথ্য তুলে ধরে আন্দোলনকারীরা বলেন, চেয়ারম্যানকে তারা ব্যাংকে প্রবেশ করতে দিবেন না। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বিতাড়িত না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি নিয়ে আসবো। এই ব্যাংক রক্ষার জন্য গ্রাহকরা যা করার প্রয়োজন তা করবে ইনশাআল্লাহ। প্রয়োজনে রাজপথে জীবন দেওয়া হলো বাংলাদেশের স্পন্দন ইসলামী ব্যাংক আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। এদিকে নিয়োগ পাওয়ার পর আন্দোলনের মুখে এখনো ইসলাম ব্যাংক অফিস করতে আসেননি নতুন চেয়ারম্যান। তিনি প্রবেশ করলেই প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এতে বিপাকে পড়েছেন রোগী এবং তার স্বজনরা। তবে চালু আছে জরুরি সেবা। 6 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতি। 24 ঘন্টার আলটিমেটাম শেষে সকাল থেকে শুরু হয় পূর্ব নির্ধারিত কর্মসূচি। সেবা দেয়া বন্ধ রেখেছেন সারা দেশের মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন, মাসিক ভাতা 30,000 টাকা নির্ধারণ সহ 6 দাবি আন্দোলনকারীদের। যদি তার কর্তৃপক্ষ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের দাবিগুলো মেনে নেয়, তাহলে আমাদের কাছে রাস্তায় নামতে হয় না। এই অনিরাপত্তা নিয়ে আমরা আর কতদিন পর্যন্ত কাজ করে যাব, সেটা হচ্ছে আমার প্রশ্ন। কঠিন পরীক্ষার মাধ্যমে চান্স পেয়ে এই ধরনের আসলে বৈষম্যের শিকার হওয়া এই স্বাধীন দেশে আমরা কখনোই কাম্য না। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায়ে এর আগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা, আলটিমেটামও দিয়েছেন, তবুও তা বাস্তবায়ন না হওয়ায় এবার নেমেছেন কর্মবিরতিতে। বিশেষজ্ঞ হওয়ার জন্য আমরা আরেকটি পরীক্ষার মধ্যে দিয়ে যাই, কাজেই এটা কখনো ভাবার উপায় নেই যে এখানে অযোগ্য কেউ চান্স পায়। উপজেলা পর্যায়গুলোতে এখন পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক করার পর্যাপ্ত কোনো সুযোগ সুবিধা নেই। এফসিপিএস ট্রেনিং চলাকালীন অন্য কোথাও প্র্যাকটিস করা যাবে না, তাহলে কি ডাক্তারে কি সালোক সংশ্লেষণ করে বেঁচে থাকবে, নাকি আমাদের কোনো চাহিদা নেই? ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে ব্যাহত চিকিৎসা সেবা, এতে বিপাকে রোগী ও স্বজনরা। তবে চালু আছে জরুরি সেবা। যে কোনো ধরনের ভুলভ্রান্তি বা যে কোনো ধরনের ত্রুটির জন্য আমরা ক্ষমা চাচ্ছি। আমরা সরকার যদি আমাদের দাবি মেনে নেয়, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক করে দিব ইনশাল্লাহ। এখানে আমাদের ইন্টার্ন যেমন এখানে শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা গ্রহণ করে তাদেরকে, বিশেষ করে আমাদের রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করে।
এই জন্য ওদের অ্যাবসেন্স আমাদের জন্য খুব পীড়াদায়ক হবে এবং আমাদের জন্য আমাদের হসপিটাল চালানো খুবই কষ্টকর হবে। আমাদের যে ইন্টার্ন চিকিৎসক তাদের সংখ্যা 272 জন, তো প্রায় 300 জনের মতো এই চিকিৎসক যখন একযোগে আকস্মিক কর্মবিরতিতে যাবে, স্বভাবতই এত বড় একটি হাসপাতালের জন্য এটি একটি চ্যালেঞ্জ। সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মুক্তা আক্তার, স্টার নিউজ। চট্টগ্রামের মিরসরাইয়ে অরক্ষিত রেল ক্রসিংয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর ঘণ্টাখানেক চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। এদিকে ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়, এতে দীর্ঘ সময় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকা, রেল লাইনের ওপর পড়ে আছে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের অংশবিশেষ। সকাল 9টার দিকে বালু বোঝাই ট্রাক অরক্ষিত রেল ক্রসিংয়ে উঠে পড়লে ধাক্কা দেয় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। ইঞ্জিনের সঙ্গে আটকে যাওয়ায় ট্রাকটিকে টেনে নিয়ে যায় ট্রেনটি, তবে ট্রেন চালকের দক্ষতায় কোনো প্রাণহানি ঘটেনি। হঠাৎ করে গাড়ির মধ্যে বিকট একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে জানালা দিয়ে বাইরে দিয়ে চাইয়া দেখলাম যে এই ট্রাকটা মানে উড়াইয়ে নিয়ে যাইতেছে ট্রেনে। নেওয়ার পরে ট্রাকটা মানে বাইঙ্গা ট্রেনের ভিতরে দেওয়া লাগিয়ে গেছে। দুর্ঘটনার পরপর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। আমাদের এলাকাবাসী সবাই মিলে আমরা এটাকে করছি আর কি, সরানো হয়েছে, তারপর ট্রেনটা সচল হয়েছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয়রা। পরে প্রায় 2 ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়। রোববার সকাল 6টার দিকে সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্টেশন কর্তৃপক্ষ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ওয়াগন সাফদারপুর এলাকায় পৌঁছালে পেছন দিকে 3টি ওয়াগন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর খুলনা থেকে এসে কাজ শুরু করে উদ্ধারকারী ট্রেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বাড়িতে পৌঁছেছেন তারা, তবে জীবিত নয়, মৃত। সাতক্ষীরায় বাড়িতে পৌঁছেছেন লেবাননের ড্রোন হামলায় নিহত শফিকুল এবং নাহিদুলের মরদেহ। চলছে দাফনের প্রস্তুতি। শেষবারের মতো দেখতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা। দুই পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়েছিল লেবাননে। সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় হারিয়েছেন প্রাণ। 27 দিন পর ঘরে ফিরেছে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরের শফিকুল ইসলামের মরদেহ। যাওয়ার সময় 10-12 লাখ টাকা ঋণ করে গিয়েছে, আল্লাহ ঋণ শোধ করার তৌফিক দেয়নি। একই ঘটনায় নিহত নাহিদুল ইসলামের মরদেহ এসেছে গ্রামের বাড়ি আশাশুড়ির কাদাকাটিতে। তার পরিবারেও শোকের মাতম। এর আগে শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, বৈধভাবে বিদেশে যাওয়ায় নিহতদের পরিবার ওয়েস অনার্স কল্যাণ বোর্ড ও জীবন বীমা থেকে আর্থিক সহায়তা পাবে। ওনারা বৈধ পথে দেশের বাইরে যাওয়ার কারণে ওনারা আরও 13 লক্ষ টাকা পাবেন। এখানে 3 লক্ষ টাকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান এবং 10 লক্ষ টাকা জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে। এবং এটা শুধু নাহিদুল ইসলাম এবং শফিকুল ইসলাম না, এটা বাংলাদেশের যে কোনো প্রবাসীর জন্য ক্ষেত্রে প্রযোজ্য। অর্থ সহায়তা কিছুটা স্বস্তি দিলেও পরিবার দুটির ভবিষ্যৎ নিয়ে রয়েছে চিন্তা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।